প্রাচীনকালে গঙ্গার একটি ধারা দলেশ্বরী হয়ে প্রবাহিত হতো এবং পরে মূল গঙ্গা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লে গঙ্গার এই বৃদ্ধ বা পুরাতন ধারা হিসাবে নদীটি বুড়ি বা পুরাতন গঙ্গা মিলে বুড়িগঙ্গা নাম ধারণ করে। গঙ্গা নদী তার গতিপথ পরিবর্তনের ফলে দলেশ্বরীর সাথে সংযোগ হারিয়ে ফেলে এবং এই শাখাটি বুড়ি বা বিদ্যা গঙ্গা হিসাবে পরিচিত হয়। অনেকে মনে করেন এই গঙ্গা নদীরই একটি প্রাচীন বা পুরাতন ধারা। এই বুড়িগঙ্গা নদীটির পূর্বের নাম ছিল দোলাই। 1864 সালে ঢাকার কমিশনার চার্লস থমাস বাকল্যান্ড নদীর তীর ভাঙন ও ক্ষয়রোধ, পলিবাহিত কর্দমাক্ত উপকূল গঠন প্রতিরোধ, নদীঘাটে যাত্রীবাহী ও মালবাহী নৌযান সমূহের চলাচল সহজ করার জন্য নদীর তীর ধরে বাঁধ নির্মাণের পরিকল্পনা হাতে নেন। চার্লস থমাস নদী বাঁধের সুবিধা ও গুরুত্ব তুলে ধরেন ঢাকার সুপ্রতিষ্ঠিত ধনী ব্যবসায়ী ও জমিদারদের কাছে এবং তার কথায় সম্মতি জানিয়ে আর্থিকভাবে সহযোগিতা করেন যারা, তারা হচ্ছেন খাজা আব্দুল গনি, বাওয়ালের রাজা কালীনারায়ণ রায়, জগন্নাথ রায় চৌধুরী এবং মোহিনী মোহন দাস। 1864 সালে বাকল্যান্ড বাঁধ নির্মাণের ফলে নদীর পাড়ে পলি জমা এবং ভাঙন প্রতিরোধ করা সম্ভব হয়। এর ফলে বিভিন্ন ঘাট বা বন্দরে বড় জাহাজ ও স্টিমার বেড়ানো সহজ হয়ে যায়, যা ব্যবসায়িক পণ্য দ্রুত উঠানামায় সহায়তা করে। বাঁধটি শহর ঘাটকে কেন্দ্র করে গড়ে ওঠে, যা তৎকালীন ঢাকা শহরের প্রধান নৌবন্দর ও বাণিজ্যিক কেন্দ্র ছিল। এর ফলে নদীপথে দেশ বিদেশের সাথে ঢাকার যোগাযোগ ও ব্যবসা আরও সুসংহত হয়। বাঁধের সুরক্ষার কারণে নদীর পার ঘেঁষে প্রচুর নতুন গুদাম, আড়ত এবং ব্যবসা কেন্দ্র স্থাপিত হয়। বিশেষ করে পাট, চা, নীল এবং অন্যান্য কাঁচামাল রপ্তানির জন্য নদীর তীরে অনেক জেটি ও ডক তৈরি হয়। বাঁধের উপর একটি পাকা রাস্তা নির্মাণ করা হয়, যা বাকল্যান্ড বাঁধ নামে পরিচিত, যা নদীর ধারের ব্যবসা কেন্দ্রগুলোর মধ্যে স্থলপথের যোগাযোগ উন্নত করে। এর ফলে ব্যবসায়ীরা সহজেই পণ্য এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারতেন। পরবর্তীতে এই বাঁধটি বাবুবাজার থেকে ফরাসগঞ্জ পর্যন্ত প্রায় 1 মাইল বিস্তৃত হয়, যা ঢাকা শহরকে তৎকালীন সময়ের একটি প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে পরিণত করে। বুড়িগঙ্গা নদীর বর্তমান অবস্থা অত্যন্ত শোচনীয় এবং এটি বাংলাদেশের অন্যতম দূষিত নদী। শিল্প কারখানার রাসায়নিক বর্জ্য, ট্যানারি, প্লাস্টিক ও পয় নিষ্কাশনের কারণে পানির আলকাত্রার মতো কালো ও বিষাক্ত হয়ে পড়েছে, যা থেকে তীব্র দুর্গন্ধ ছড়ায়। দখল ও বর্জ্যের কারণে নদীটি নাব্যতা হারিয়ে মৃতপ্রায় অবস্থায় রয়েছে। 1840 সালে ব্রিটিশ সিভিল সার্জন এবং ইতিহাসবিদ জেমস টেলর তার টপোগ্রাফি অব ঢাকা গ্রন্থে উল্লেখ করেছিলেন, বর্ষায় বুড়িগঙ্গার উত্তাল রূপ দূর থেকে দেখলে ঢাকাকে ভেনিসের মতো মনে করিয়ে দেয়। প্রিয় দর্শক, বুড়িগঙ্গা তথা সদরঘাট বাংলাদেশের প্রধান ব্যবসা বাণিজ্যিক কেন্দ্র। সদরঘাট এলাকায় বহু ব্যবসা রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য একটি ব্যবসা হচ্ছে ফলের ব্যবসা। সদরঘাটের বাদামতলী ওয়াইজঘাট ফলের ব্যবসা দেশের বৃহত্তম পাইকারি ফল বাজার, যেখানে প্রতিদিন 500 কোটি টাকার বেশি লেনদেন হয়। 1935 সালে প্রতিষ্ঠিত এই বাজারে আপেল, কমলা, খেজুর, মালটা, আঙ্গুর সহ আমদানিকৃত ফল এবং দেশের বিভিন্ন প্রান্তের মৌসুমি ফল, তরমুজ, কলা, আম পাইকারি বিক্রি হয়। প্রতিদিন 10 থেকে 12 হাজার পাইকার এখান থেকে ফল সরবরাহ করেন। এখানে দেশি মৌসুমি ফলের পাশাপাশি প্রচুর পরিমাণে আমদানিকৃত ফল, আপেল, কমলা, ডালিম, খেজুর, আঙ্গুর, মালটা পাওয়া যায়। এখানে প্রায় 400 থেকে 500টি আড়ত রয়েছে, যেখানে ট্রাক ও ট্রলারে করে ফল আনা হয় এবং ডাকের নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। প্রতিদিন শত শত ট্রাকের মাধ্যমে দেশের সর্বত্র এখান থেকে ফল সরবরাহ করা হয়, যার বাণিজ্যের পরিমাণ প্রতিদিন 500 থেকে 200 কোটি টাকা পর্যন্ত হয়। এই বিশাল ফলের বাণিজ্যের সাথে হাজার হাজার মানুষের জীবিকা জড়িত। এই বাজারটি দেশের আমদানিকৃত ফল সরবরাহের প্রধান হাব হিসাবে পরিচিত। বুড়িগঙ্গার পাশেই সদরঘাট এলাকায় রয়েছে নবাবদের আবাসিক প্রাসাদ আহসান মঞ্জিল,
যা দেখার জন্য দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ আসেন। দর্শনার্থীদের ঘোরার জন্য খুবই সুন্দর ও ঐতিহাসিক একটি স্থান এই আহসান মঞ্জিল। ঘসিটি বেগম মেহেরুন্নেসা ছিলেন নবাব আলীবর্দী খানের জ্যেষ্ঠ কন্যা এবং নবাব সিরাজউদ্দৌলার খালা, যিনি সিরাজের সিংহাসন আরোহণের বিরোধিতা করে মির্জাফরের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন। পলাশীর যুদ্ধে 1757 পর মির্জাফর ও তার পুত্র মিরন ঘসিটি বেগমকে ঢাকার জিঞ্জিরা প্রাসাদে বন্দী করে এবং পরে 1760 সালে তার মৃত্যু হয়। ঘসিটি বেগম চেয়েছিলেন তার পালিত পুত্র ইকরামউদ্দৌলা বাংলার নবাব করতে। সিরাজউদ্দৌলা সিংহাসনে বসলে তিনি ক্ষুব্ধ হয়ে মির্জাফর, জগৎ শেঠ ও উমিদ চাঁদদের সাথে হাত মিলিয়ে সিরাজকে উৎখানের ষড়যন্ত্র করেন। যদিও তারা একই ষড়যন্ত্রের অংশীদারী ছিলেন, কিন্তু সিরাজের পতনের পর মির্জাফর ঘসিটি বেগমকে বিশ্বাস করেননি। নবাব হবার পর মির্জাফর তাকে বিপজ্জনক শত্রু মনে করতেন। 1757 সালে পলাশী যুদ্ধের পর মির্জাফর তাকে প্রথমে মতিঝিল প্রাসাদে এবং পরে ঢাকার জিঞ্জিরা প্রাসাদে বন্দী করে রাখেন। 1760 সালে মির্জাফরের পুত্র মীর মিরন তাকে মুর্শিদাবাদ ফেরত আনার সময় বুড়িগঙ্গা নদীতে ডুবিয়ে হত্যা করেন। ঘসিটি বেগমের এই চরম পরিণতি ইতিহাসের বিশ্বাসঘাতকতা ও ক্ষমতা লোভের করুণ দৃষ্টান্ত হিসাবে পরিচিত। দর্শক, মির্জাফরের সাথে সহযোগী ছিলেন আরো 4-5 জন মির্জাফর। 4-5 জনের মধ্যে আরো একজন মির্জাফর, যিনি ছিলেন নবাব সিরাজউদ্দৌলার খালা ঘসিটি বেগম। এই ঘসিটি বেগমেরও মৃত্যু হয়েছিল মির্জাফরের হাতে। মির্জাফরের ছেলে মীর মিরনের হাতে মৃত্যু হয়েছিল এই বুড়িগঙ্গা নদীতে। এই বুড়িগঙ্গা নদীতে ডুবিয়ে মেরেছিলেন মীর মিরন নবাব সিরাজউদ্দৌলার খালা ঘসিটি বেগমকে। ঘসিটি বেগমকে হত্যা করা হয়েছিল শুধুমাত্র যেন মির্জাফরের নবাব সিরাজউদ্দৌলার সিংহাসনে কাউকে আধিপত্য, কাউকে ভাগ না দেওয়া হয়, সেই কারণে।